স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচলে যোগাযোগের নতুন দুয়ার খুলে গেল। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা। ঢাকা থেকে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া প্রান্ত থেকে গুপ্তছড়া ঘাটে দিনে 2 বার যাওয়া আসা করবে এই ফেরি। ঈদ পর্যন্ত ফেরি চালানোর উদ্যোগ নির্ভর করছে আবহাওয়ার উপর। এতে সন্দ্বীপের মানুষের যাতায়াতের দুঃখ দুর্দশা যেমন খুঁজবে, তেমনি খুলবে সম্ভাবনার নতুন দ্বার। চট্টগ্রাম থেকে নৌরুটে সন্দ্বীপের দূরত্ব 16.5 কিলোমিটার। ফেরি চালু হলে সন্দ্বীপের পর্যটন খাতের বিকাশের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরি সার্ভিস চালু হলে আসলে অনেকগুলো সমস্যার আমাদের আসলে সমাধান হবে, অনেকটাই আমাদের দুর্ভোগ লাঘব হবে। অনেক দিনের একটা আশা ছিল, একটা ফেরি চালু হবে, আমাদের সন্দ্বীপে অনেক ব্যবসা বাণিজ্য হবে। শিল্পক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবকিছুতে একটা আমূল পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমরা যেটা কল্পনা করে নেই, স্বপ্নে ছিল, সেটা বাস্তবায়ন হচ্ছে। সন্দ্বীপ এখন স্বর্ণের দ্বীপ হয়ে যাবে। শুরু হলো সড়ক ও রেলপথে ঈদ যাত্রা। পরে গেলে ভোগান্তি বাড়তে পারে, তাই একটু আগে ভাগে বাড়ির পথ ধরছেন রাজধানীর মানুষ। ভোর 6টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। গত 14 মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজকে ট্রেনে যাত্রা করছেন। ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানিয়েছেন তারা। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি করছে রেলওয়ে। কোনো ভোগান্তি নেই। আমার বাবা মার সঙ্গে যা ঈদ করবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঈদ করবো, অনেক ভালো লাগতেছে। ট্রেন যে 1 ঘন্টা লেট করবে সেটা আমাদের অলরেডি 1 ঘন্টা আগে জানিয়ে দেওয়া হয়েছে টেক্সটের মাধ্যমে। তো এবারকার পুরো প্রসেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। রাস্তায় জ্যাম ট্যাম ছিল না, বা এখানেও খুব বেশি ভিড় পাইনি। সব মিলিয়ে স্বস্তিকর এখন অবস্থাটা। আজকে 43টা আন্তনগর ট্রেন, 25টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। সে তো এখন পর্যন্ত 18টা আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিং এর ব্যবস্থা রেখেছি, এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় 2016 সালে জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সাথে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সহ 2 জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় সহকারী কমিশনার SM মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 9:30টার দিকে তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের ওপর শুনানি হবে। রাজধানীর রামপুরায় 1 ঘণ্টা ধরে পুড়েছে একটি সিএনজি অটোরিকশা গ্যারেজ। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে সেখানে 4টি ইউনিটকে পাঠানো হয়। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও 2টি ইউনিট। তাদের চেষ্টায় সকাল 6:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউই হতাহত হয়নি, তবে পুড়েছে কয়েকটি সিএনজি অটোরিকশা। ঈদ উল ফিতরের বাকি আর কয়েকদিন। শেষ সময়ে জমজমাট ঈদের বাজার। বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ভিড় বেড়েছে প্রসাধনী, জুতা ও অলংকারের দোকানেও। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে পকেটমার ও ছিনতাইয়ের ঘটনায় বেড়েছে উদ্বেগ। ঈদ যত সামনে আসছে, ময়মনসিংহের বিপণী বিতান ও ফুটপাতগুলোতে ভিড় ততই বাড়ছে। দিনে চাপ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর জমে উঠছে মার্কেটগুলো। ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত বছর আফগান গেছে, গারারা গেছে, সারারা গেছে, ওইরকম ড্রেস আরো হালকা পাতলা চলতেছে। ঈদ পারপাস বেচা বিক্রি ভালোই আছে। বেচা কেনায় জমজমাট নেত্রকোনার বিপণী বিতানগুলো। সব বয়সীদের জন্য বাহারি পোশাক, জুতা, অলংকার ও প্রসাধনীর পসরা সাজিয়েছেন দোকানিরা।
বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। তবে একদরের নামে ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও রয়েছে। একদরের দোকানগুলোতে যে আসলে কি এটা এই কাপড়ের রেটে এরা কি বসাচ্ছে না মানে এদের মন চাহিদা বসাচ্ছে, লিখা মূল্যের মধ্যে বিক্রি করতে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। তবে পকেটমার ও ছিনতাই আতঙ্ক বেড়েছে জনমনে। চুরি ছিনতাই রোধ ও বাজার নিয়ন্ত্রণের চেষ্টার কথা জানিয়েছে প্রশাসন। সামনে ঈদকে কেন্দ্র করে লোকজন শপিং এ আসে, ওনাদের সিকিউরিটির জন্য, ওনারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, ওনাদের জন্য আমাদের মোবাইল পার্টি কিলোবাটি সহ বিভিন্ন স্পেশাল টিম রাস্তা রাস্তায় কাজ করছে। ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে জনগণ যাতে কোনো রকমের হয়রানির শিকার না হতে পারে সেটি সকল মার্কেট সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি যে কোনোভাবে জনগণকে প্রতারিত করতে পারবে না। চুয়াডাঙ্গার মার্কেটগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিবার সীমান্তবর্তী এ জেলায় ভারতীয় পণ্যের আধিপত্য থাকলেও এবার কমেছে। এবার শীর্ষে দেশি ও পাকিস্তানি পণ্য। গতবারের তুলনায় এবছর দাম বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। তবে দাম সহনীয় দাবি বিক্রেতাদের। পছন্দ হচ্ছে কিন্তু পছন্দ মতো দাম না। এবার দাম ঠিক আছে কিন্তু তুলনামূলক একটু বেশি। ভারতের পোশাক সেমন একটা চাহিদা নেই। আমাদের দেশি প্রোডাক্ট অনেক ভালোভাবে বিক্রি করতে পারছি। পণ্যের দাম স্বাভাবিক রাখতে ও প্রতারণা বন্ধে নিয়মিত তদারকি চলছে বলে জানিয়েছে প্রশাসন। পাকিস্তানি ড্রেস বেশি দাম বা নিম্নমানের বা পাকিস্তানি ড্রেস না বলে অন্য কোনো ড্রেস চালাচ্ছে, তাহলে আমরা এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর আমাদের এই তদারকি কার্যক্রম সবসময় চলছে। ঈদ ঘিরে 3 জেলায় প্রায় 1000 কোটি টাকার বেচাকেনার আশা ব্যবসায়ীদের। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। রমজানের চাহিদার তুঙ্গে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শলপের খোল ও মাঠা। ভোররাত থেকে খোল ও মাঠা কিনতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। শত বছরের ঐতিহ্যবাহী সুস্বাদু এই খোল যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তেও। শুধু আশেপাশের জনপদেই নয়, দেশজুড়ে সুখ্যাতি শত বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের উল্লাপাড়ার শলপে উৎপাদিত ঘোল ও মাঠার। শলপ রেলওয়ে স্টেশন এলাকায় সুস্বাদু এই পানীয় স্থানীয়ভাবে শলপের ঘোল নামে সুপরিচিত। সকালে গাভীর খাঁটি দুধ সংগ্রহ, বড় পাত্রে 4 থেকে 5 ঘন্টা দুধ জাল করে অন্তত 6 ঘন্টা ঠান্ডা করে রাখা হয়। এরপর মেশিনে ভাঙিয়ে তৈরি করা হয় ঘোল ও মাঠা। উৎপাদিত ঘোল ও মাঠায় কিছুটা বরফ মিশিয়ে তুলে দেওয়া হচ্ছে ক্রেতার হাতে। ছাকার পরে চুলাতে দেওয়ার পরে যখন মোটামুটি ঘোল এবং মাঠা হওয়ার পর যায় এসে যায়, ফ্যানের নিচে দেওয়ার পরে আবার ঠান্ডা হবে। আজকে রাত পরে সকালে মনে করেন শুরু হবে। সিরাজগঞ্জে দুধের বিখ্যাত সাদাতপুর, ওখান থেকে আমাদের দুধ আসে প্রায় 200 থেকে 250 মণ দুধ আসে। রমজানের শুরু থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন শলপে। অনেকে দুধ জাতীয় দ্রব্য খেতে পারে না, কিন্তু ঘোলটা খেলে তার পেটটা ঠান্ডা থাকতে পারে এবং পেট ঠান্ডা থাকলে শরীরটা ভালো থাকতে পারে। এখানে ঘোল অনেক সুস্বাদু। আর ইফতারের সময় যদি শলপের মাঠা দিয়ে না খাওয়া হয় তাতে ইফতার পরিপূর্ণ হয় না। এর আগেও আমরা খেয়েছি এবং তার জন্য নেওয়ার জন্য এসেছি। আমরা মাঠা বিক্রি করি 1 কেজি 120 টাকা, গোল বিক্রি করি 100 টাকা। গুণগত মানের প্রশ্নে আপোষ না করা ও সততা ধরে রাখায় এর সুনাম বাড়ছে। 1922 সনে এই ঘোলের ব্যবসা শুরু করেন। এরপর থেকে আমার বাপ চাচারা শুরু করেন, তারপরে আমরা শুরু করি। রমজান আসলে প্রায় প্রত্যেক দিন 200, 300, 400 মণ দুধ এখানে উৎপাদন করতে হয়। বাংলাদেশের প্রায় 35টা জেলায় মাল ঢোকে আমাদের ঘোলটা আমার খাঁটি দুধেতে তৈরি হয়, যার সুস্বাদু বেশি। বর্তমানে দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে 400 থেকে 500 মণ ঘোল ও মাঠা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ডিপিএলে ম্যাচ খেলার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় এই ক্রিকেটারকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সাভারের বিকেএসপিতে আজ শাইনপুকুরের সাথে খেলা ছিল তামিমের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। খেলা চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। ব্যথা ক্রমে বেড়ে যাওয়ায় সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই ক্রিকেটারকে। হেলিকপ্টারে করে তামিম ইকবালকে ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, তামিম ইকবালের শারীরিক সবশেষ কি খবর জানতে পেরেছেন আপনি? আসলে তামিম ইকবালের অবস্থা খুব একটা যে ভালো না তা বলাই যাচ্ছে, তো খুব একটা অবস্থা ভালো না। তিনি সাভারে আছেন, একটা ফজিলাতুন্নেসা হসপিটালে আছেন। তাকে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি আজকে বিকেএসপিতে গিয়েছিলেন, একটা ম্যাচ ছিল মোহামেডানের সাথে শাইনপুকুরের বিপক্ষে একটা ম্যাচ ছিল। তিনি যখন ফিল্ডিংয়ে নামেন তখন আসলে বুকে ব্যথাটা অনুভব করেন এবং বুকে ব্যথা অনুভব করার পর তাকে যখন যে স্থানীয় যারা মাঠে থাকেন ডাক্তার বা ফিজিও যারা থাকেন টিম, তারা পরীক্ষা করেন এবং তিনি খুব দ্রুতই আসলে
মানে অসুস্থ হয়ে পড়েন এবং খুব বেশি অসুস্থতার দিকে যখন যান তাকে আসলে প্রথমে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল, একটা হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছিল, হেলিকপ্টার মাঠে নামানো পর্যন্ত হয়েছিল, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে মুভ করা, হেলিকপ্টারে উঠানো বা ঢাকায় নিয়ে আসাটা সম্ভব হয়নি। তার তখন আবার দ্রুতগতিতে সেখানকার যেই নিকটস্থ হসপিটাল আছে ফজিলাতুন্নেসা সেখানে নেওয়া হয়েছে এবং আমরা প্রথমে জানতে পেরেছিলাম যে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা জানতে পেরেছি বিসিবির মারফত একটি সূত্র বলছে আমাদেরকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে এবং আমরা মোহামেডানের যিনি ম্যানেজার আছেন তার সাথেও কথা বলেছি। তিনি বলেছেন যে সবার কাছে আসলে দোয়া চেয়েছেন, বলেছেন যে যেন ভালো কোনো কিছু হয় সেই দোয়াটা সবার কাছে করতে বলেছেন। সব কিছু মিলে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিন ধরে সার্ভিস দিয়েছেন। বাংলাদেশ দলের যারা নাম করার ক্রিকেটার তাদের মধ্যে একজন, এমন একজন ক্রিকেটার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে একটা নির্ধারিত সভা ছিল, বিসিবির বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিংটাও কিন্তু ক্যান্সেল করা হয়েছে। বোর্ডের যারা ডিরেক্টর আছেন সবাই কিন্তু সাভারের দিকে ছুটে গেছেন। আমরা হয়তো বা কিছুক্ষণ পরে সেদিকে যাব এবং সবশেষ পরিস্থিতি কি সেগুলো জানার চেষ্টা করব। তবে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল এবং সবার কাছে যেটা বলছিলাম যে মোহামেডানের যিনি ম্যানেজার আছেন তিনি দোয়া চেয়েছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, যে তীব্র রোদ পড়ছে, সেই রোদের মধ্যে ডিপিএলের খেলা চলছে। ডিপিএলের খেলা শুরু হওয়ার আগ থেকেই শুধু অন্যান্য প্লেয়ার না, তামিম ইকবাল নিজেও বলেছিলেন যে বাংলাদেশের যারা ক্রিকেট খেলে থাকেন ঘরোয়া ক্রিকেট তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় রোজা রেখে মিরপুর থেকে বা ঢাকা থেকে সাভারে যে খেলা এবং সেখান থেকে আসা, প্রতিদিন 5-6 ঘন্টার একটা জ্যাম ঠেলতে হয় আসলে ক্রিকেটারদেরকে। সেই বিষয়টা কিন্তু খুব বেশি ইফেক্ট ফেলে। রোজা রাখা, ডিহাইড্রেশনের একটা ব্যাপার থাকে, তার সাথে রোদ, তার সাথে জার্নি, সব কিছু মিলে ক্রিকেটাররা অর্ধেক আসলে তাদের অবস্থাটা খারাপ হয়ে যায়। তো সেই জায়গায় সেটা একটা কারণ হতে পারে কি না, অথবা অন্য কোনো সমস্যা কিনা তামিম ইকবাল, সেটা হয়তো বা ডাক্তাররা যখন ব্রিফ করবে বা আমাদেরকে বিস্তারিত জানাবে তখন আমরা জানাতে পারবো। হিমাদ্রি, নিশ্চয়ই মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।